আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আজকে আমাদের 15তম লেকচার। আজকে আমরা দেশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আপনারা বোর্ড কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? ওকে ওকে। রেশমি, কবির, ভাবনা, মাহবুব, মরিয়ম, অনেকেই আছেন আমাদের সাথে। আহ, কি অবস্থা সবার? আম, শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু বলেন। ইয়া হয় না। আগে অটোমেটিক সব হইতো। আচ্ছা, আমাদের ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন। আমি একটু জাস্ট চেক করি, একটু কমেন্টগুলো দেখি। আচ্ছা, আমাদের বাংলাদেশ পোর্শন কিন্তু প্রায় আমরা শেষের দিকে চলে আসছি। আজকে যদি আমরা যোগাযোগ ব্যবস্থাটা একটু শেষ করে ফেলতে পারি, তাহলে নেক্সট ক্লাস আমরা যেটা করব, সংবিধানে চলে যাব। তো সংবিধান যখন আমরা পড়ব, সংবিধানের পরে আমরা সরকার ব্যবস্থায় চলে যাব, অর্থাৎ প্রশাসনিক কাঠামো, সরকার ও রাজনীতির যে পোর্শনগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বললেই মোটামুটি আমাদের বাংলাদেশ পোর্শনটা একটা লাইন আপ দাঁড়ায় যাবে। ঠিক আছে? এবং আপনি একটা মোটামুটি কনফিডেন্ট হবে যে আচ্ছা, মোটামুটি আমি সবকিছু টাচ করছি। এরপরে তো আসলে পড়ার শেষ নাই, জানার শেষ নাই। সবসময় তো আসলে আমরা অনেক নতুন নতুন তথ্য পাই। বা এবার যেমন বিসিএস এর প্রশ্ন আপনারা অনেকেই দেখছেন হয়তো। সো বিসিএস এর প্রশ্নে কি হয়েছে যে আমরা কিন্তু একটা ধারণা পাইছি যে এটার অনেকগুলো কারণ হইতে পারে, যে বিসিএস এ মানুষকে নিয়ে উৎসাহিত করা, এটা একটা বিষয় হইতে পারে। গদবাঁধা মুখস্থ বিদ্যা দিয়ে যেন বিসিএস না হয়, হ্যাঁ, সেটাও ডেভেলপ করা, এরকম অনেক বিষয় থাকতে পারে। সো আমার যেটা রিকোয়েস্ট থাকবে যে আসলে এখনই সময়, যারা বিসিএস পরীক্ষা দিয়েছেন বা যারা দেন নাই, সবারই কিন্তু এটা একটা লার্নিং ছিল। যে লার্নিংটা কেমন, যে আমরা সব সময় যেটা করি, এবার অনেক আনকমন প্রশ্ন আসছে, যেখান থেকে আসার কথা না সেখান থেকেও আসছে। তো মেইল এমপিবিএন অফিসিয়াল, এটা তো। তো যেটা আমরা বলতেছিলাম যে বিসিএস এর কোশ্চেনগুলা আমরা তো মোটামুটি এইবার হয়তো দেখছি, এইবারের বিসিএসটা সামনে আপনারা নিশ্চয়ই দেখছেন একটা অফিস অর্ডার, যে 50তম বিসিএস এর সার্কুলার দেওয়ার জন্য বিভিন্ন অফিসে একটা দেওয়া হয়েছে, যে রিকুইজিশন চাইছে যে কতগুলা পোস্ট খালি আছে, সেটা আমাকে জানাও, আমরা তাহলে সার্কুলারটা ওইভাবে করব, পাবলিশ করব। মানে সার্কুলার তো আর কিছুদিনের মধ্যেই চলে আসবে, 50তম। সো এই 47-এর প্রশ্ন যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে সময় নষ্ট করার সময় নেই, এখন থেকেই আসলে পড়াশোনা শুরু করতে হবে। এবং সাধারণ জ্ঞানের কথা যদি আমি স্পেসিফিক্যালি বাংলাদেশ আর আন্তর্জাতিক বিষয়াবলীর কথা বলি, তাহলে টোটাল 50 মার্ক। এই 50 মার্কে যে বা যারা আগায় থাকবেন, বিসিএসটা আসলে তাদেরই। এবং বিসিএস এর প্রিপারেশন যদি আপনার থাকে, বিসিএস হোক বা না হোক, অন্য যে কোনো চাকরি একদম মানে দুধ ভাত। ওকে, ঠিক আছে। তো আমরা এই জন্য যারা বলতেছি, মানে যেটা আমি বলতেছিলাম, যে যারা এখনো পড়াশোনা করেন নাই, শুরু করে দেন।
কারণ নেক্সট বিসিএসটা টার্গেট করেন, অথবা নেক্সট প্রাইমারি বা নিবন্ধন যেটা আছে সেটা টার্গেট করেন। এখন অনেকেই বলবেন যে প্রাইমারি ক্লাসে এসে কেন বিসিএস এর আলাপ করতেছি, অথবা ওই যে অলরেডি একজন প্রশ্ন করছে যে স্যার প্রাইমারি প্রশ্ন কি বিসিএস এর মতো কঠিন হবে কিনা। আসলে বিসিএস এর প্রশ্ন কঠিন হয় নাই। হ্যাঁ, বিসিএস এর প্রশ্ন যেটা হয়েছে ওই যে আমরা, এটা স্বাভাবিক, দেখেন ওই যে পে কমিশনের কাজ চলতেছে না, পে কমিশন কি করতেছে, ওই 15 সালে যে জাতীয় বেতন স্কেল ছিল সেই স্কেলটাকে, পে স্কেলটাকে, ন্যাশনাল পে স্কেলটাকে এখন একটু আপডেট করতে চাচ্ছে, আপগ্রেড করতে চাচ্ছে। মোটামুটি 10 বছর হয়ে গেছে না, তো এখন নতুন একটা পে স্কেল দিচ্ছে। বিসিএসও এরকম, দেখেন 35 থেকে 45 বা 46 তারা একটা প্যাটার্নে ছিল। হ্যাঁ, 35 থেকেই তো আমি যদি ভুল না করে থাকি 200 মার্কের এমসিকিউ শুরু হলো। সো 35 থেকে 46 এই যে সময়টা, এই মোটামুটি 8-9টা বিসিএস একটা প্যাটার্নে চলছে, এখন আবার নতুন একটা প্যাটার্ন চলে আসতেছে। তো বিষয় হচ্ছে যে প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে, প্রশ্ন ভালো প্রশ্ন হবে। ওই দিন নাই, ওই জামানা নাই যে আপনি মনে করেন যে বাংলাদেশের রাজধানী কোনটা, হ্যাঁ, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা, কোনোটিই নয়, এই প্রশ্ন আর আসবে না। হ্যাঁ, সেই দিন আর নাই। তো এই জন্যে প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, ইভেন প্রাইমারিতে এখন অনেক ভালো ভালো ক্যান্ডিডেট আসতেছে। তারা যেমন আমারই পরিচিত একজন, সে আসলে শখ করে প্রাইমারির পরীক্ষা দিছিল, সেখানে হয়ে গেছে। সে যদিও জয়েন করে নাই, পরবর্তীতে সে সাধারণ বীমা কর্পোরেশনে সহকারী পরিচালক পদে, সম্ভবত নবম গ্রেডের বা সহকারী ব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে সে জয়েন করে ফেলছে। এর মানে আহ, মানে আপনাকে কিন্তু প্রশ্ন কঠিন হোক, বিসিএস এর মতো হোক বা না হোক, আপনার কিন্তু ওই লেভেলের প্রিপারেশনটা রাখতে হবে। ঠিক আছে, প্রিপারেশন ভালো থাকলে আপনি এমনিই আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে। ঠিক আছে, তো তখন দেখবেন ভালো করবেন। যাই হোক, আমার মনে হয় যে অনেকেই আমরা চলে আসছি, সুতরাং আমরা একটু ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, জেনারেল নলেজের উপরে একটা আমি চিন্তা ভাবনা করতেছি যে সাধারণ জ্ঞানটা আসলে তো প্র্যাকটিসের উপরে, সুতরাং আমি যদি প্রতিদিন আধা ঘন্টা বা 1 ঘন্টা করে আসি, আপনাদের সাথে কথা বলি, ওইটুকুই হচ্ছে কি আপনার পড়া হয়ে যাবে। সো নতুন যে প্যাটার্ন আমরা এবার দেখলাম, সামনে তো আরো বিসিএস আসতেছে, বা সামনে আরো যে ভালো ভালো নবম গ্রেডের, দশম গ্রেডের পরীক্ষার সার্কুলার আসবে, ইভেন প্রাইমারি নিবন্ধনের কথাও যদি বলি, প্রশ্নের স্ট্যান্ডার্ড এইরকমটাই হবে, এরকমটাই আমরা আশা করতে পারি। ঠিক আছে, হয়তো এখন যাদের কাছে কঠিন লাগতেছে, কঠিন না, ওই যে কমন পড়ে নাই, মুখস্থ করে গেছি, গদবাধা একই প্যাটার্নে পড়ে গেছি, সো প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আপনার কাছে কঠিন লাগতেছে। সো এটার সাথে ইউজ টু হওয়া লাগবে। সো এটার জন্য আমি দেখি যদি জেনারেল নলেজের উপরে আমি কোনো ডেডিকেটেড কোনো কিছু নামাইতে পারি, সেটা আমি চেষ্টা করবো। একজন বলছেন যে নতুন প্যাটার্ন নিয়ে কোর্স স্টার্ট করেন, সেটা আমি জানি না, বাট সাধারণ জ্ঞান নিয়ে আমার মনে হয় যে যাদের বড় টার্গেট আছে, বা যাদের সামনে ভবিষ্যতে একটা লম্বা রেসের ঘোড়া আপনারা হইতে চান, 50 বিসিএসকে টার্গেট করে, বা সামনে একটা ফুল প্যাকেজ হয়তো আনবো, যেখানে হয়তো আমরা আরও আসলে প্রপারলি জেনারেল নলেজটা একটু ভালোভাবে দেখতে পারি। কারণ এইবার যদি আপনি দেখেন, বাংলাদেশ থেকে কিছু প্রশ্ন আসছে, আন্তর্জাতিক থেকে 2-1টা প্রশ্ন আসছে যেগুলো আনকমন। হ্যাঁ, সো এই আর কি। তো ওইটাতে আমরা হয়তো খুব যৎসামান্য কিছু রাখতে পারি, বাট প্রতিদিন একটু আমরা চেষ্টা করব, বা একটু প্রতিদিনই আধা ঘন্টা 1 ঘন্টা করে একটু ক্লাস নেওয়ার চেষ্টা করব। আপনারাও একটু যুক্ত থাকবেন, তাহলে দেখবেন যে একটা ভালো একটা প্রিপারেশন, একটা বেস দাঁড়ায় গেলে তখন ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, যাই হোক, যোগাযোগ ব্যবস্থা আজকে খুবই একটা মানে ম্যানেজমেন্টের ক্লাস, খুবই অল্প সময়ের একটা ক্লাস হবে। কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থার যেটা আপনি এইবার বিসিএস এ দেখছেন, আমি কিন্তু আপনাদেরকে পড়াইছিলাম বেশ কিছু, আমি প্রশ্ন দেখেই কিন্তু মানে একটু হাসছি কেন, যখন আমি প্রশ্ন দেখলাম যে তমুদ্দুন মজলিস নিয়ে প্রশ্ন আসছে। হ্যাঁ, আসছে না, দেখছেন মনে হয়। তো যেমন আমি 2-1জনের গালিও খাইছি, যে এই যে মুক্তিযুদ্ধ পড়াচ্ছে, হ্যাঁ, আওয়ামী ন্যারেটিভ প্রকাশ পাচ্ছে, এই ধরনের অনেক কথা আপনারা বলছেন, যেগুলো আসলে খুবই দুঃখজনক। তো দেখেন, প্রশ্ন কিন্তু আসছে, হয়তো মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন আসে নাই, হ্যাঁ, বা অমুক সরকারের প্রধান কে ছিল, এগুলো হয়তো আসেনি। বলছিলাম না যে ব্যক্তি কেন্দ্রিক কোনো প্রশ্ন হয়তো এবার আসবে না, কিন্তু বাংলাদেশের ইতিহাস কিন্তু আপনি করতে পারবেন না, ওইটা কিন্তু আপনার জানতে হবে। এবং দেখেন, ভাষা আন্দোলন রিলেটেড বা যে তমুদ্দুন মজলিস রিলেটেড প্রশ্ন কিন্তু আসছে, তাই না? সুতরাং আমি পড়াইছি এটাও দোষ, আবার না পড়াইলে তখনও দোষ দিতেন, এই যে বিসিএস আসছে আপনি তো পড়ান নাই। তো আল্লাহ বাঁচাইছে যে আমি পড়াইছি, এবং হচ্ছে আহ, সেটা প্রশ্নও আসছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, একেবারে ফেলে দেওয়া যাবে না। আজকের ক্লাসে আপনি দেখবেন আসলে, যেহেতু আমরা গত 15-20 বছরে এরকম অনেক কিছু দেখছি, যেখানে ধরেন কর্ণফুলী টানেল ছিল বা পদ্মা সেতু ছিল, এখন এগুলা পড়াইলে যদি আপনি আমাকে গালি দেন, তাহলে আমি এখনই বলতেছি আমি পড়াবো না। আর যদি মনে করেন যে না, আমরা যতটুকু ইনফরমেশন লাগবে জাস্ট টাচ করে যাব, সেইগুলা আপনি বলে যান, তাহলে আমি বলে যাব। এখন সিদ্ধান্ত আপনারাই দিবেন আমাকে, ঠিক আছে? কিন্তু গালি খাইতে পারবো না আমি, সেদে সেদে। হ্যাঁ, এই গালি খাইতে পারবো না আমি। এই সময়টা ফ্যামিলিকে দিচ্ছি না, আমি এই সময়টা নিজের ব্যক্তিগত কাজে লাগাইতেছি না। উম, ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে তখন আর কি গ্যাঞ্জাম। উম, এই
তো আমি দেখি কতটুকু কি পড়াইতে পারি। ওকে, সো যোগাযোগ ব্যবস্থায় আমরা যেটা প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সড়কপথ। সড়কপথ নিয়ে একটু আলাপ আলোচনা করি। সড়কপথের বিষয়টা কি, দেখেন যোগাযোগ মন্ত্রণালয় যেটা ছিল, তো এই যোগাযোগ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে এখন কি রাখা হয়েছে, এখন রাখা হয়েছে হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ঠিক আছে, কত সালে, 2014 সালে। তো এর বিভাগ হচ্ছে দুইটা। বিভাগ কয়টা, বিভাগ হচ্ছে দুইটা। তো ওকে, সো এখন এই যে বিভাগ হচ্ছে, একটা হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, আর একটা হচ্ছে সেতু বিভাগ, যেটাকে আসলে যে বাংলাদেশ ব্রিজ অথরিটি বা বিবিএ সংক্ষেপে ইংরেজিতে আমরা বলি হচ্ছে বিবিএ, বাংলাদেশ ব্রিজ অথরিটি বা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ঠিক আছে, তো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, আর একটা হচ্ছে সেতু বিভাগ। ঠিক আছে, এখন আমরা যদি কিছু কর্পোরেশনের কথা চিন্তা করি, এই যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, এর আন্ডারে আবার কিছু উইং আছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর আন্ডারে কিছু উইং আছে। আমরা যদি প্রথম উইংটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে বিআরটিসি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন। আপনারা যারা ঢাকায় বা বিভিন্ন জেলা শহরে থাকেন, সেখানে দেখবেন যে যে দোতলা বাস, হ্যাঁ, ওখানে গায়ে লেখা থাকে বিআরটিসি। তো ফুল ফর্ম কি, ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। আপনারা অনেকেই যে অনেক সময় যে 10ম গ্রেড বা 11তম গ্রেড, ইভেন 13, 14, 15, 16 এই ধরনের যে চাকরি সার্কুলারগুলো হয়, দেখবেন আপনি বিআরটিসিতে বা এই ধরনের কর্পোরেশন বা বিআরটি এইগুলাতে দেখবেন যে অনেক বড় সার্কুলার হয়। 11, 12, 13 দেখবেন একসাথে 40 জন নিচ্ছে, 50 জন নিচ্ছে, বা 200, 300 জনও নিচ্ছে, এরকম সার্কুলারও দেখছি। তো ওইখানে কি ওই ধরনের পরীক্ষায় আপনি দেখবেন যে সাধারণ জ্ঞান থেকে যে এক কথায় উত্তর দাও টাইপ কিছু প্রশ্ন আসে, রিটেন, একসাথেই রিটেন হয়। সো আবার কখনো এমন হয় যে এমসিকিউ হয় না, রিটেনই হয়। তো রিটেনে সাধারণ জ্ঞানের পোর্শনে কি ধরনের প্রশ্ন আসে, বলে যে বিআরটিসির পূর্ণরূপ কি। সো এই যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, জানি এটা অনেকেই পারেন, এখানে আসলে আলাদা করে বলার কিছু নেই, বাট জাস্ট জানাই রাখলাম যে এই ধরনের প্রশ্ন যদি আসে আপনাকে কিন্তু প্রিপারেশন রাখতে হবে। যদি বিআরটিসির প্রশ্ন হয় তাহলে অবশ্যই বিআরটিসির ওয়েবসাইট দেখে যাবেন, যখন যেখানে পরীক্ষা দিতে যাবেন তার অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে যাবেন, কিছু ইনফরমেশন নিয়ে যাবেন। আপাতত যেহেতু আমরা বিআরটিসির জন্য প্রিপারেশন নিচ্ছি না, জাস্ট জেনে রাখবো ফুল ফর্ম হচ্ছে এইটা। এর কাজ কি আপনি জানেন, নিশ্চয়ই জানেন, বাঙালি হলে তো অবশ্যই জানবেন, বাংলাদেশে থাকলে তো অবশ্যই জানবেন। প্রতিষ্ঠা সাল হচ্ছে 1961। প্রতিষ্ঠা সাল আমাদের দরকার নেই, জাস্ট আমি বললাম আর কি আপনাকে। আচ্ছা, ওকে, এখানে আর তেমন কিছু বলার নাই। নেক্সট আমরা স্লাইডে যাই। নেক্সট স্লাইডে দেখেন কি আছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, এটাকে আমরা বিআরটিএ বলি। আপনারা অনেকেই বিআরটিএ অফিসে যান, যারা এখানে আছেন অনেকে, অনেক ভাই বেড়াদার আছেন বা আপুরাও অনেকে আছেন যে বাইক চালান, হ্যাঁ, তো তারা নিশ্চয়ই জানেন যে তাদেরকে বিআরটি অফিসে যেতে হয়, অনেক ভোগান্তির শিকার হইতে হয়। কারণ এই বিআরটি অফিসটা কি করে, আমাদের যে লাইসেন্স, হ্যাঁ, মানে সড়কে যে যানবাহন যে চলবে সেটা আসলে নিয়ন্ত্রণ, হ্যাঁ, ফিটনেস, তারপরে হচ্ছে যে লাইসেন্স প্রদান, এই অফিসটা সেই কাজটা করে থাকে। ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। প্রতিষ্ঠা হয় হচ্ছে 1987 সালে। মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে আরো ভালো। এখানে শুধু একটা জিনিস মনে রাখবেন যে 22 অক্টোবর, এই 22 অক্টোবরটা কি জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালিত হয়। এটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে যে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয় কত তারিখে, 22 অক্টোবর। এবং ওই যে যে পরীক্ষাগুলোতে আপনি দেখবেন এমসিকিউ নাই, ডিরেক্ট রিটেন হয়, যে 15, 16তম গ্রেডের যে চাকরির পরীক্ষাগুলো হয় সেখানে এই ধরনের প্রশ্ন প্রায়ই আসে। যদি বিআরটিএ বিআরটিসির পরীক্ষা হয় প্রায়ই আসে। ঠিক আছে, ওকে। এখন এর বাইরে আমাদের আরেকটা যেটা, সেটা হচ্ছে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট। হ্যাঁ, তো এটাকে আমরা সংক্ষেপে বিআরটি বলি, বিআরটি, বাস র্যাপিড ট্রানজিট, বিআরটি। তো এটা 2017 সালে প্রতিষ্ঠা, এই অফিসটা আসলে 2017 সালে প্রতিষ্ঠা করা হয়। পরিকল্পনায় ছিল বিশ্ব ব্যাংক, যদিও এইটা নিয়ে যথেষ্ট আহ, ইয়া আছে, মানে ভিন্ন মত আছে যে আসলে এটা আসলে আমাদের জন্য কতটুকু উপকারী বা আসলে এটা কতটুকু সাস্টেইনেবল হবে, এটা নিয়ে যদিও দ্বিমত আছে। আপনি জাস্ট একটু মাথায় রেখেন যে হ্যাঁ, বিআরটিএ বলেও কিছু আছে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা আসলে আমার মনে হয় একটু আপনার মাথায় রাখতে হবে, বিআরটি এর কথা বললাম, তো আরেকটা জিনিস যেটা আছে সেটা হইলো, বলেন তো আরেকটা কি, আরেকটা জিনিস আমি একটু বলি, সেটা হইলো মেট্রো রেলের একটা বিষয় আছে না, মেট্রো রেল, বলেন তো মেট্রো রেলের যে আহ, আপনারা যারা কার্ড করছেন ওই কার্ডে একটা কোম্পানির নাম লেখা থাকে। হ্যাঁ, তাহমিনা খন্দকার বলছে এমআরটি, ভেরি গুড। ওই কার্ডে একটা কোম্পানির নাম লেখা থাকে, বলেন তো কোম্পানির নামটা কি?
কোম্পানির নামটা কি বলেন তো? এমআরটি তো বুঝলাম, একটা শর্ট ফর্ম এরকম আপনারা দেখছেন কিনা? এখন সবাই কার্ড বের করতেছে নিশ্চয়ই, যারা ঢাকার বাসিন্দা তারা নিশ্চয়ই কার্ড বের করতেছে। ঢাকা মাস ট্রানজিট লিমিটেড, আচ্ছা, ডিএমটি সিএল। হুম, হ্যাঁ, মুমিন ঠিক বলছে, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আচ্ছা, তো এইটার এই ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, হ্যাঁ, ফুল ফর্মটা হচ্ছে কি বললাম, ফুল ফর্মগুলা মাথায় রেখেন। ঢাকা মাস ট্রানজিট, ট্রানজিট কোম্পানি লিমিটেড। ঠিক আছে, তো এরাই হচ্ছে যে মেট্রো রেল এর প্রবর্তক। এই কোম্পানি আসলে মেট্রো রেল নিয়ে আসলে কাজকর্ম করে। মেট্রো রেলের দৈর্ঘ্য কত বলেন তো? 20.10 কিলোমিটার। পরে এটা মনে হয় আরেকটু বর্ধিত করা হয়, বর্ধিত অংশটা হচ্ছে কমলাপুর পর্যন্ত বর্ধিত করে সম্ভবত 1.16 কিলোমিটার। এটা একটু দেখে নিন, হ্যাঁ, একটু জাস্ট গুগল করেন বা উইকিপিডিয়াতে দেখেন, কমলাপুর পর্যন্ত পরে বর্ধিত করে। তো সেক্ষেত্রে পরীক্ষায় যদি কখনো আসে প্রশ্ন যে মানে মেট্রো রেলের দৈর্ঘ্য কত, আপনি কিন্তু 20.10 বলবেন না, জাস্ট এই বাড়তিটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? 21.26। আচ্ছা, তাহলে ঠিক আছে মনে হয়, টোটাল 21.26। থ্যাংক ইউ আসিফ চৌধুরী, আহসান মামুন ভাই ঠিক বলছেন। আচ্ছা, তাহলে হ্যাঁ, আমি ঠিকই লিখছি, বর্ধিত এইটাই 1.86 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, আমার এত মনে থাকে না, মনে রাখা আপনাদের কাজ, আপনারা মনে রাখবেন আর কি। তারপর ঠিকই আছে, টোটাল করলে যেটা হয় 21.26 কিলোমিটার। আশা করি ঠিক লিখছি। মমিন একটা চমৎকার কাজ করছে, সে বলছে আমি মেট্রো রেলের একটা টিকিট ভুলবশত সাথে নিয়ে আসছি, প্রথম ভ্রমণ ছিল সেরা। আসিফ বলছে আপনি অলওয়েজ রাইট স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ, এভাবেই এগিয়ে যান। সরকারি চাকরিতে বেশ ভালো করবেন। ওকে, তাহলে এই যে এটার অফিসিয়াল নাম কি বলেন তো? এটার অফিসিয়াল নাম হচ্ছে ওই যে একজন যেটা বলছে সেটা হইলো এমআরটি। অফিসিয়াল নাম এই মেট্রো রেলের মাস র্যাপিড ট্রানজিট, হ্যাঁ, এমআরটি অফিসিয়াল নেম হচ্ছে কি এমআরটি। এই জন্যই ওই যে দেখবেন যে এমআরটি কার্ড, হ্যাঁ, ডিআরটি না এমআরটি, হাসান মামুন হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, এমআরটি। আচ্ছা, এবং এইটার সহযোগী সংস্থাকে, সহযোগী সংস্থা হচ্ছে জাইকা। ঠিক আছে, সহযোগী সংস্থাকে, সহযোগী সংস্থা হচ্ছে জাইকা। ঠিক আছে, তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম, একটা হচ্ছে বিআরটিসি, একটা হচ্ছে কি বিআরটিএ, আর এখানে শিখলাম হচ্ছে ডিএমটিসিএল, এদের ব্যাপারে জানলাম। তো এই জাস্ট হালকা পাতলা জিনিসগুলো জেনে রাখেন, কবে উদ্বোধন হয়েছে বা এগুলো এত আসলে খুব একটা এখন দরকার নাই। ঠিক আছে, তারপর উদ্বোধনটা আমি একটু বলে দিই। উদ্বোধনটা হচ্ছে 28 ডিসেম্বর, 28 ডিসেম্বর 2022। ডিসেম্বর দেখে আর কি মনে আছে, 29 ডিসেম্বর মনে আছে, যেটা সবাই আমরা উঠা শুরু করলাম, মারামারি লেগে গেল আর কি। জায়গা ফুল মিনিং কি এটা দেখে নিবেন। এটা নিয়ে তখন বেশ কথাবার্তা চলতেছিল, প্রথম যিনি চালক একজন মহিলা ছিলেন, হ্যাঁ, এগুলো নিয়ে ওই সময় প্রশ্ন প্রশ্ন আসতো। ঠিক আছে, তো এখন 2022, এখন 25 চলতেছে, তো যাই না এটা আসলে এই প্রথম চালককে এগুলো এত আসবে কিনা, বাট যদি হ্যাঁ মাঝে মাঝে ডিএমটিসিএল এর সার্কুলার হয়, তো এই ধরনের জায়গায় যখন পরীক্ষা হবে দেখবেন ওগুলা ডিটেলস আসতেছে। ঠিক আছে, হ্যাঁ, মরিয়ম আফ- আফিজা, আফিজা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ তাহমিনা, তিনি জাইকার ফুল ফর্ম বলে দিচ্ছেন। সোনিয়া খাতুন বলছে মারিয়ম আফিজা, বাহ, অনেক কিছু জানেন আপনারা, সেরা সেরা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা সেতু, হ্যাঁ, সেতু, সেতু বিভাগের মধ্যে যদি চলে আসি, সেতু বিভাগ, হ্যাঁ, সেতু বিভাগে আমরা চলে আসি। ওই যে দুইটা পার্ট করছে না, একটা তো এতক্ষণ আমরা দেখলাম
সড়ক পরিবহন যেটা, সেটা আমরা দেখলাম। সেতু বিভাগের কাজ হচ্ছে কি যে সেতু, যত ধরনের সেতু আছে সেগুলো বেসিক্যালি, যেগুলো 1500 মিটারের বড়, এই ধরনের যে সেতুগুলা কাগজে কলমে এরকমই লেখা আছে যে 1500 মিটার বা তার থেকে তদূর্ধ্ব যে সেতুগুলো নিয়ে আছে সেগুলো নিয়ে কথাবার্তা। সো পদ্মা সেতু, এখন পদ্মা সেতু এটা যেহেতু রিসেন্ট সময় হয়েছে, সো এটা একটু জাস্ট আমরা মনে রাখবো আর কি। পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রায় অনেকগুলো পরীক্ষাতে আসছে, পদ্মা সেতুর এই দৈর্ঘ্য 6.15 মুখস্থ হয়ে গেছে আমাদের নিশ্চয়ই, তাই না? সো পদ্মা সেতুর দৈর্ঘ্য এটা আমরা জানি, এবং এখানে কিছু বেসিক কথা একটু মনে রাখবেন। সেটা হচ্ছে যে এটা কোথায় অবস্থিত? মুন্সিগঞ্জের লোহজংয়ে। নিশ্চয়ই এগুলো আপনারা এতদিন মুখস্থ করছেন, বিভিন্ন কারণে মুখস্থ টুখস্থ করে ফাটাই ফেলছেন, হ্যাঁ। সো এগুলো হয়তো খুব বেশি আর নতুন করে পড়তে হবে না, কারণ এগুলো একটা সময় কি ছিল যে পদ্মা সেতু যখন হইলো এরপরে বিভিন্ন পরীক্ষায় তো এগুলো আসছে, তাই না? তখন আপনারা নিশ্চয়ই অনেক কিছুই পড়ছেন। তো মুন্সিগঞ্জের যে লোহগঞ্জ, হুম, মুন্সিগঞ্জের লোহগঞ্জ মাদারীপুর আর শরীয়তপুরকে কানেক্ট করছে, তাই না? মাদারীপুর ও শরীয়তপুর। এই যে একজন বলছে যে এখন এটা লাগার কথা না, এই ধরনের কমেন্ট করেন না। আমি তো আসলে তখন আমি যদি না পড়াই আপনারা আমাকে একটা ট্যাগ দিবেন, আবার আমি যখন পড়াই তখন একটা ট্যাগ দিবেন, এ হয়েছে বড় বিপদ। হ্যাঁ, এইসব পড়ানোই যাবে না এগুলা। আমি যে ধরেন সবগুলো একটা নির্দিষ্ট জায়গায় এনে একটু কাইন্ড অফ কি আহ, মানে আমি এগুলা একটা ধরেন স্লাইডের মতো করে নিয়ে আসতেছি বানায়, তো কাইন্ড অফ একটা নোটের মতো না, এই পুরো পিডিএফটা তো একটা নোটের মতো। তো দেখা যাচ্ছে যে আহ, এটা আপনার কাছে একটা গুছানো ইয়া থাকলো, ম্যাটেরিয়ালস থাকলো। আপনি যদি বেশি বেশিও পড়তে চান, তাহলে কোন কোন টপিক নিয়ে পড়বেন সেটা আপনার তখন জানা হয়ে যাবে। আপনি কি করবেন? পদ্মা সেতু ধরেন, এটা আপনি এই স্লাইডে আছে, বা এরপরে আছে লালন শাহ সেতু, হ্যাঁ, বা যমুনা বহুমুখী সেতু। ঠিক আছে, এগুলা যে সেতুগুলো আছে, যেহেতু যোগাযোগ ব্যবস্থা আমাদের একটা পার্ট, আপনি জাস্ট কি করলেন, আপনি অ্যাটলিস্ট তো জানেন যে হ্যাঁ কোনটা কোনটা পড়তে হবে। যদি কখনো এরকম সিচুয়েশন আসে যে হ্যাঁ আপনার অনেক বেশি জানতে হবে, তখন কি করবেন? অনেক বেশি যখন জানতে হবে, আপনার মনে হয় যে এই পিডিএফে এইটা এটা বলা আছে, আচ্ছা আমি ওইটা এটাও জানি। আমরা যেটা করি, অনেক কিছু পড়ি, সব পড়ি, কিন্তু কোন কোন টপিকে সব পড়বো সেটা আমরা জানি না। এই জন্য ক্লাসে এই জিনিসগুলো আমি দেখাই দিচ্ছি, কারণ হয়তো এখন লাগতেছে না, পরে কোনো এক সময় লাগবে। ঠিক আছে, যদি এরকম মনে হয় আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, এটার আমি গত যারা আমাকে আগে থেকে চেনেন, হ্যাঁ, তারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমি আগে প্রতিদিন হচ্ছে সাধারণ জ্ঞানের ক্লাস নিতাম, সাজেশন ক্লাস নিতাম, বা প্রায় 25 দিন 26 দিন এরকম লাইভে এসে ক্লাস নিয়েছি। তো তখন হচ্ছে বিভিন্ন ওই সাম্প্রতিক সময় যত বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতো ওগুলো আমি সলভ করাইতাম, হ্যাঁ, রেগুলার সলভ করাইতাম। এবং সেখানে কিন্তু আমি আপনাদেরকে মনে হয় অনেককেই পড়াইছিলাম যে পদ্মা সেতুর প্রস্থ, এই প্রস্থও কিন্তু প্রশ্নে আসছে, পরীক্ষায় আসছে। তো কি করব এখন? হ্যাঁ, কিছু তো করার নাই। তো প্রস্থটাও একটু জেনে রাখেন, প্রস্থ হচ্ছে কত বলেন তো? প্রস্থ সম্ভবত 18.10 মিটার। ঠিক আছে, ওই পড়াইছি তাই মনে আছে। তো আপনি ওইগুলা কাউকে পড়াবেন, দেখবেন মনে থাকবে। ওকে, আচ্ছা। তো এখানে আপনারা জানেন যে এই নদী শাসনের কিছু কাজ হয়েছে। তো নদী নদী শাসনের কাজ করছিল সিনো হাইড্রো কর্পোরেশন। আর ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো ছিল সেইখানে আমাদের কাজ করছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি, এরকম একটা নাম। সেগুলো আসলে আমার মনে হয় এত দরকার নেই। আর আর হচ্ছে উম, এখানে একজন মহিলা ছিলেন, বাংলাদেশি মহিলা, তার নাম হচ্ছে ইশরাত, হ্যাঁ, বাংলাদেশি প্রকৌশলী, এক বাংলাদেশি নারী প্রকৌশলী, একমাত্র বাংলাদেশি নারী প্রকৌশলী, মানে ইঞ্জিনিয়ার আর কি। তো তার নাম ছিল ইশরাত জাহান বা ইসলাম কিছু একটা হবে, হ্যাঁ, এটা একটু দেখে নিন, আমার মনে নেই। তো এই যাই হোক, এগুলো এত এখন গুরুত্বপূর্ণ না, জাস্ট আমি টাচ করে গেছি, কোনো কিছু বাদ দেই নেই যেন পরে আমাকে কথা না শুনতে হয়। নেক্সট হচ্ছে লালন শাহ সেতু। ঠিক আছে, লালন শাহ সেতুর আগে আরেকটা সেতু আসে, সেটা হইল যমুনা বহুমুখী সেতু। এইটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বলা যায়, হ্যাঁ, যমুনা বহুমুখী সেতু। তো এগুলো আসলে যেহেতু যমুনা সেতু অনেক আগের, ওই 98 বা 2000 আমলের, সো এইটা আসলে আসার খুব একটা সম্ভাবনা নাই, এখান থেকে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, ইরশাদ জাহান, আরে আল্লাহ, আপনাদের সবই পারেন, সেরা। আচ্ছা, দ্বিতীয় পদ্মা সেতু হওয়ার যে কথা ছিল ওইটা কি ওইটার ব্যাপারে কি কিছু জানেন আপনারা? দ্বিতীয় পদ্মা সেতু মনে হয় একটা ইয়া ছিল, প্ল্যান ছিল একটা, হ্যাঁ।
এবং ওইটা মনে হয় এখনো কাজ চলতেছে যদি আমি ভুল না করে থাকি। তো এটা হচ্ছে, এখান থেকে আসলে খুব বেশি কিছু পড়ার নাই, খালি মনে রাখেন এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সড়ক ও রেল সেতু। আর এখান থেকে আমার মনে হয় না কিছু বলার আছে, হ্যাঁ। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস একটু মনে রাখতে পারেন যে পদ্মা সেতুর ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে, পদ্মা সেতুর ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে যেটার ভূমিকম্প সহনীয় মাত্রা রিক্টার স্কেলে 9। ঠিক আছে, রিক্টার স্কেলে, রিক্টার স্কেল 9, জাস্ট এতটুকু লিখলাম, আশা করি আপনি বুঝবেন। হ্যাঁ, আরো অনেক ইনফরমেশন এরকম ছোট ছোট আছে, এত কিছু দরকার নেই। ঠিক আছে, কেন দরকার নেই সে প্রশ্ন আমাকে করেন না। ঠিক আছে, ওকে। সো যমুনা বহুমুখী সেতু এটা অনেক আগের, বারবার বলতেছি, খালি একটা জিনিস মনে রাখবেন যে এটা হচ্ছে কি, এবং আপনারা যারা ওই যে প্রিভিয়াস যে ইয়াগুলা করেন, প্রশ্নগুলা পড়েন না, সেই প্রিভিয়াস প্রশ্নে আপনি দেখবেন যে কি বলে, অনেক পুরাতন কিছু প্রশ্ন প্রশ্ন আসে। সেই পুরাতন প্রশ্ন ওই সময় আসলে এটা আসতো, এখন তার এটা দরকার নাই খুব একটা। ঠিক আছে, সো এটাতে স্কিপ করে চলে যাই লালন শাহ সেতুতে। এটা 3 নাম্বার, এটা তৃতীয় বৃহত্তম। ঠিক আছে, তৃতীয় বৃহত্তম। সো লালন শাহ সেতুকে আরো একটা নামে ডাকে, এটা একটু বলেন তো কি নামে ডাকে লালন শাহ সেতুকে? উম আচ্ছা, ছবি আসলে দেখেন ওই যে ওই পাশে, এটা তো হার্ডিঞ্জ ব্রিজ, বাট এই যে এই পাশে ওইটা মনে হয় লালন শাহ সেতু নাকি? আহ, মানে ছবি যেটা অ্যাড করছে ওইটাতে আসলে একটু মানে ভুল হয়েছে, অ্যাড করাটা আসলে একটু ভুল হয়েছে। তো আহ, হুম এই কুষ্টিয়ার বা কুষ্টিয়ার পাকশি যে ইয়াটা, যারা ওই এলাকায় আছেন বা জানেন মোটামুটি, কানেক্টিং ব্রিজ আর কি। মানে আমি বুঝতেছি না আপনাদের ওই ছবিতে আসলে ছবিটা যিনি দিছেন তার এটা একটু আরেকটু অন্য ছবি দিলে ভালো হইতো। এখানে আসলে ভালো করছে, দুইটাই চলে আসছে, হার্ডিঞ্জ ব্রিজে চলে আসছে আর ওই পিছনে লালন শাহ সেতু মনে হয় দেখা যাচ্ছে, হার্ডিঞ্জ ব্রিজের ফাঁকে ফাঁকে চিপাই চাপায় দেখা যাচ্ছে খুব সম্ভবত, তাই না? দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, পাকশি ব্রিজ দেখা যাচ্ছে, ওকে ঠিক আছে। ছবিটা উল্টা হয়ে গেছে, একজন লিখছে হার্ডিস ব্রিজ, হার্ডিস ব্রিজ আবার কোনটা? হার্ডিঞ্জ, হার্ডিঞ্জ ব্রিজ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো এটা তৃতীয় বৃহত্তম লালন শাহ সেতু, এখান থেকে টুকটাক প্রশ্ন প্রশ্ন আসে। এটা কুষ্টিয়ার ভেড়ামারা আর পাবনার পাকশি পয়েন্ট, এই দুইটা জায়গায় অবস্থিত। হ্যাঁ, কুষ্টিয়ার, যদি কুষ্টিয়ার কথা চিন্তা করেন, কুষ্টিয়ার ভেড়ামারা একটু ম্যাপে দেখেন কানেক্ট গুলা, আর যারা মোটামুটি ঘোরাঘুরি করেন বা যারা এই স্থানীয় তারা তো বলতে পারবেন কুষ্টিয়ার ভেড়ামারা এটার সাথে পাবনার কি পাকশি, পাকশি ব্রিজও বলে এটাকে, তাই না? পাকশি ব্রিজ কোনটাকে বলে বলেন তো? হার্ডিঞ্জ যে ব্রিজ আছে ওইটাকে কি পাকশি সেতু বলে বা পাকশি ব্রিজ বলে, নাকি কুষ্টিয়ার যে লালন শাহ সেতু সেইটাকে বলে? আহ, মানে এখানে আছেন তো মনে হয় অনেকে ওই এলাকার, তাই না? ওকে, সো এগুলো একটু জাস্ট মাথায় রাখা, এখান থেকে আসলে প্রশ্ন আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখেন, খুব অল্প অল্প কিছু প্রশ্ন আসছে। সো এখান থেকে খুব বেশি কিছু আসলে জানার নাই, অনেক পুরনো এই জিনিসগুলো, প্রশ্ন খুব কালে ভদ্রে আসে। সো জাস্ট একটু জাস্ট আইডিয়া রাখা। আচ্ছা, এইটা হচ্ছে খানজাহান আলী সেতু, যার অন্য নাম হচ্ছে রূপসা সেতু। ঠিক আছে, এগুলা একটু জাস্ট জেনে রাখা। আচ্ছা, আসিফ চৌধুরী আমাদেরকে জুমে কুষ্টিয়ার লালন শাহ সেতুর ছবি দিয়ে দিছে, বাহ, জুমে অনেক কাজ করা যায় দেখতেছি। হুম, আচ্ছা, তাহলে এইটার সম্পর্কটা কোথায়, এটার কানেক্টিং কোথায় হয় বলেন? খুলনা, বাগেরহাট। ঠিক আছে, খুলনা, বাগেরহাট।
এই সেতুতে উঠা হয় নাই কখনো, উঠা দরকার। খুলনা গেছি কয়েকবার, কিন্তু বাগেরহাট বা ওইদিকে যাওয়া হয়নি। আপনারা এই রূপসা সেতু, যেটা মানে আমি এতক্ষণ ধরে যে 4টা সেতুর কথা বললাম, তার মধ্যে শুধুমাত্র এই সেতুটাই আমার বাকি আছে যাওয়া। নিশ্চয়ই আপনারা এই সেতু, লালন শাহ সেতুকে পাকশি সেতু বলে, হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, ওকে, গেল এখান থেকে, খুব বেশি আর কথা টথা বলার নাই। এরপরে আছে শাহ আমানত সেতু। বলেন শাহ আমানত সেতু কোথায়? রংপুরে, তাই না? শাহ আমানত সেতু এটা কোথায় বলেন? কোন নদীর উপর নির্মিত বলেন? শাহ আমানত সেতু কোন নদীর উপর নির্মিত? প্রশ্ন হচ্ছে কোন নদীর উপর নির্মিত, কোন নদীর উপর নির্মিত, কোন নদীর উপর নির্মিত? ক সাঙ্গু, খ মাতামুহুরী, গ হালদা, ঘ কর্ণফুলী। ঝটপট অ্যান্সার করেন। কোন নদীর উপর নির্মিত শাহ আমানত সেতু? কোন নদীর উপর নির্মিত শাহ আমানত সেতু? কোন নদীর উপর নির্মিত? কোথায় এটা? চট্টগ্রামে অবস্থিত। নিশ্চয়ই বুঝতে পারতেছেন অপশনগুলো দেখে যে চট্টগ্রামে অবস্থিত। আচ্ছা, জাহিদ হাসান বলছে কর্ণফুলী, রাসেল বলছে কর্ণফুলী, ফাতেমাতুজ ফাতেমাতুজ দিনা বলছে কর্ণফুলী, ভেরি গুড। নূর জান্নাত বলছে কর্ণফুলী, সাদিয়া বলছে কর্ণফুলী, রেশমি, রাসেল, রুবেল সবাই দেখতেছি যে বলতেছে যে কর্ণফুলী। ওকে, তাহলে এত মানুষের কথা তো ফিরায় দেওয়া যায় না, যেহেতু এতজন বলছে কর্ণফুলী, তাহলে নিশ্চয়ই কি কর্ণফুলীই হবে। ঠিক আছে, ওকে। সো শাহ আমানত সেতু কর্ণফুলী নদীর উপর অবস্থিত, এটাও একটু জাস্ট মাথায় রাখেন। এখান থেকেও আসলে খুব বেশি কিছু সেভাবে বলার নাই, খালি এটা মনে রাখলেই হবে, কোনো একবার পরীক্ষা এটা আসছিল। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ঝুলন্ত সেতু। হ্যাঁ, আচ্ছা, এখানে লিখেই দিছে, তো আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না। ঝুলন্ত সেতু এটা হচ্ছে কাপ্তাই হ্রদের উপর নির্মিত, এটা রাঙামাটিতে অবস্থিত। কেউ কি গেছেন? আমার কখনো যাওয়া হয়নি, অনেক শখ, সারা জীবন খালি দেখলাম নিব্বা নিব্বিরা এখানে গিয়ে ছবি টবি তোলে। হ্যাঁ, এখন তো পুকি সম্প্রদায় আছে, ওরাও অনেক ছবি টবি তোলে, কিন্তু আমার আসলে যাওয়া হয় নাই কখনো। তো ইনশাল্লাহ, রাঙামাটিতেই আমি কখনো যাইনি, তো এখানে নিশ্চয়ই অনেকে আছেন ভ্রমণ পিপাসু মানুষ, তারা গেছেন, নিশ্চয়ই দেখছেন। তো এই ধরনের প্রশ্ন আসলে একদম ছক্কা, মানে এটার বই পড়া লাগে না। ওকে, ঠিক আছে, নেক্সটে যাই। আর কি কোনো সেতু আছে বলেন তো, আপনাদের এমনি মাথায় আসে আর কোনো সেতু? একটু বলেন তো। আহ, আচ্ছা, ঠিক আছে। টানেল আছে, টানেল, কর্ণফুলী টানেল, সেটা থেকে এখন প্রশ্ন আসার খুব সম্ভাবনা নাই। সো ওইটা আর এখানে আনতেছি না। উম, আহ, এই আর কি, টানেল থেকে মনে হয় না আর সেরকম এখন কিছু আসবে। আচ্ছা, পানাম সেতুর কথা বলছে। আচ্ছা, ঠিক আছে, একজন বলছে যে পানাম সেতু, সম্ভবত আসিফ ভাই আমাদেরকে বলছে পানাম সেতুর কথা, আর একজন বলছে ধরলা সেতুর কথা। আচ্ছা, ওকে, বলেন পানাম সেতু আর ধরলা সেতু এটা কোন নদীর উপরে নির্মিত? কোন নদীর উপরে পানাম সেতু, কোন নদীর উপর? শরীফ আক্তার বলছে দেশের প্রথম 6 লেনের সেতু মধুমতি সেতু। বাবা, কত নলেজ রাখেন আপনারা। পানাম সেতু, আর একটা হচ্ছে ধরলা সেতু। আচ্ছা, ধরলা সেতু আসলে বুঝতে পারতেছেন কোন নদীর উপর নির্মিত, এটা হচ্ছে ধরলা নদীর উপর নির্মিত। ঠিক আছে, ধরলা নদীর উপর নির্মিত। ঠিক আছে, আমি কিন্তু কোনো কিছু পড়াচ্ছি না, আপনারা যা বলতেছেন সেটার উপরেই বলতেছি। পানাম সেতু এটা একটা খালের উপর নির্মিত, খালটার নাম হচ্ছে পঙ্খিরাজ খাল। পঙ্খিরাজ খাল, ঠিক আছে। কোন এলাকায় বলেন তো এটা? এটা কোন এলাকায় বলেন তো? পানাম সেতু, পঙ্খিরাজ খাল কোন এলাকায়? ধরলা সেতু, ধরলা নদী কোন এলাকায়? ঝটপট বলেন। আর কোনো সেতু আছে? মুন্সিগঞ্জে আবার কোনটা? পানাম সেতু তো পানাম নগরী, বুঝতেই পারতেছেন পানাম নগরী কোথায়, নারায়ণগঞ্জ। তো এটা হচ্ছে নারায়ণগঞ্জ। গেছেন?
পানাম নগরীতে গেছেন? ধওলা সেতু, ধওলা নদী, এটা হচ্ছে লালমনিরহাট। হ্যাঁ, লালমনিরহাট, কুড়িগ্রাম লালমনিরহাট ওই এলাকায় অবস্থিত ধওলা সেতু। ঠিক আছে। আর কোনো সেতু, আর কোনো সেতু, মাওলানা ভাসানী, আচ্ছা এরকম অনেক সেতু আছে। ঠিক আছে, এইভাবে আসলে বলতে গেলে তো আর শেষ করা যাবে না ক্লাস। তো এরকম যে কোনো আপনারা যে রেফারেন্স বই ব্যবহার করেন, যে কোনো বই থেকে আপনারা একটু জাস্ট দেখে নেবেন কি কি এরকম সেতু আছে। কিছু সেতু আছে যেগুলো হচ্ছে এখন ইম্পর্টেন্ট, যেমন হাজী শরীয়তুল্লাহ সেতু, ফকির মজনু শাহ সেতু, এগুলো একটু দেখে রাখতে পারেন, জাস্ট কোন এলাকায় অবস্থিত বা কোনো নদীর উপরে কিনা, সেই নদীটা কোন নদী, এই আর কি। ঠিক আছে, কীর্তনখোলায়, বরিশাল কীর্তনখোলায় একটা সেতু আছে। ঠিক আছে, এগুলো একটু জানেন, মানে এই ধরনের যে, যেহেতু আমরা এই যে হাজী শরীয়তুল্লাহ বা হচ্ছে ফকির মজনু শাহ, আমাদের বাংলাদেশের বাংলার ইতিহাসে তো আসলে এগুলা আছে, তাই না? তো এই নামগুলো আমরা পড়ছি না, আগে যখন ইতিহাস পড়ছি তখন তো এই নামগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি। তো তাদের নামে যে সেতুগুলো আছে সেগুলো একটু দেখে যান। ওকে, এরপর আসেন নৌপথ বা, আচ্ছা, তো আমাদের যে নৌ পরিবহন মন্ত্রণালয়, সেই নৌ পরিবহন সড়কের মতো নৌ পরিবহন মন্ত্রণালয়েরও আসলে কিছু ইয়া আছে। একটা জিনিস আমার মনে হয় একটু বলা দরকার, সেটা হচ্ছে যেটা বললাম আমি, এগুলো একটু লিখে দেই, এগুলো একটু দেখে রাখেন। হাজী শরীয়ত উল্লাহ সেতু, ঠিক আছে, এইগুলা একটু নিজেরা দেখে নিয়েন। ফকির মজনু শাহ সেতু, এরকম আরও যা যা আছে দেখে নিন। ফকির মজনু শাহ সেতু, ঠিক আছে। একই সাথে এখানে একটা জিনিস আমি বলে দিই, সেটা হলো যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেগুলো আছে, জাস্ট একটু নামটাম একটু আইডিয়া নিয়ে রাখেন যদি প্রশ্ন আসে, বাট আমার মনে হয় না যে এখন এই ধরনের প্রশ্নগুলো আসবে। হ্যাঁ, কেন? কারণ এখন হচ্ছে অনেক বেশি বাস্তবিক প্রশ্ন আসে। হ্যাঁ, আমি কি ডেভেলপ করছি, কোথায় কি বানাইছি, এই ধরনের আসলে প্রশ্ন এখন কম আসবে। আমরা 47 BCS এর প্রশ্ন থেকে যে আইডিয়াটা পাই, এখন আসলে রিয়েল লাইফ যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে হয়তো প্রশ্ন আসবে। রিয়েল লাইফ না, আমি আসলে বুঝাতে পারতেছি না। মানে আমাদের আসলে স্ট্যান্ডার্ড যে কোশ্চেন হইতে পারে সেই ধরনের প্রশ্নই আসবে এখন আসলে। মানে আমি আপনাকে খাইতে দিছি বলে সারাদিন যে বলবো যে হ্যাঁ আমি খাওয়াইছি, হ্যাঁ তোমার ওই অন্যের ব্যবস্থা কিন্তু আমি করছি, হ্যাঁ, এরকম কোনো বিষয় এখন আর কাজ করবে না আশা করি। সো এই জন্য আগে যেমন আমরা অনেক কিছু মুখস্থ করতাম, হ্যাঁ, কয়টা স্প্যান আছে, কয়টা পিলার আছে, কয়টা স্ক্রু আছে, কে প্রথম গাড়ি চালাইছে ওখানে, তো এগুলো আমার মনে হয় না যে এখন আসলে পড়ে শুধু শুধু মাথার তার ছিঁড়ার দরকার আছে। হ্যাঁ, জাস্ট কি আপনার যতটুকু প্রয়োজন শুধু ততটুকু। ঠিক আছে, আচ্ছা। তো এখানে জাস্ট একটু বলে দিই, বলেন তো দেশের প্রথম এক্সপ্রেসওয়ে কোনটা? বলেন, দেশের প্রথম এক্সপ্রেসওয়ে, কিছু ইনফরমেশন জাস্ট আমি একটু লিখে দিই, আপনারা প্রয়োজন মাফিক একটু অ্যাড করতে পারেন বা বিয়োগ করতে পারেন। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে বলেন, নাম বলেন। দেশের প্রথম এক্সপ্রেস ওয়ে নাম কি? ঢাকা এক্সপ্রেসওয়ে, আচ্ছা, নাম হচ্ছে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। ওকে, ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে নাম তো শুনছি। আচ্ছা, এখন এটার কিলোমিটার কত, এই ঘোড়ার ডিম আমার পড়ার দরকার নেই। ঠিক আছে, এইটা আমার একেবারেই পড়ার দরকার নাই। হুম, আচ্ছা, এইটা হচ্ছে এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, এখন এলিভেটেড কথাটা এখানে বাদ দিই, এক্সপ্রেসওয়ে। আমি যদি এলিভেটেড এর কথা বলি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা বলি, তাহলে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোনটা? এলিভেটেড, এটা কিন্তু এলিভেটেড না। এটা কি এলিভেটেড? এটা কিন্তু মেইন রাস্তা থেকে কি জাস্ট একটু এরকম উঠছে, তাই না, ঢেউয়ের মতো। হ্যাঁ, তো আর এলিভেটেড কোনটা? এলিভেটেড মানে হচ্ছে ওই যে যেটা হয়েছে যে ফার্ম গেট থেকে আপনি এয়ারপোর্টে মাত্র 15 মিনিটে চলে যেতে পারেন। হ্যাঁ, পুরা একদম উড়াল সড়ক যেটা। ঠিক আছে, তো এলিভেটেড উড়াল সড়ক সেতু আর কি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এইটা কি? এটা হচ্ছে যে ধরেন আপনি ধরেন কেরানীগঞ্জ থেকে বা এই যে পুরান ঢাকা, যাত্রাবাড়ি, সায়দাবাদ, এই জায়গা থেকে আপনি যাবেন হচ্ছে মাওয়া। এখন এটার জন্য
আহ, এই কিছু এক্সপ্রেসওয়ে করছে। এক্সপ্রেসওয়ে মানে হচ্ছে এখানে আপনি আগে যেটা হইতো যে আপনি দেখেন না প্রায় সময় এই যে এক্সপ্রেসওয়েতে অ্যাক্সিডেন্ট হয়, কেন হয়? কারণ আগে আমরা আসলে লেন আলাদা ছিল না, বা কোনো আলাদা বিভাজন ছিল না। এখন এই এক্সপ্রেসওয়ে করাতে ওই প্রায় 55 কিলোমিটার, এটা আমার মনে আছে, 55 কিলোমিটার। কারণ ওই সময় আমি এই কানেক্টিং একটা অথরিটির সাথে কাজ করতাম, so আমার মনে হয় মনে আছে। তো তো যেটা হয়েছে এই যে 55 কিলোমিটার, যেটা এই 55 কিলোমিটার রাস্তা এত মানে স্মুথ, এবং এখানে এত স্পিডে এত স্মুথলি গাড়ি চালানো যায়, কোনো জ্যাম বা কোনো কিছু এরকম নাই। আগে যেটা হইতো, আগে তো অনেক জ্যাম ট্যাম খাওয়া লাগতো, তাই না? তো এক্সপ্রেস ওয়ে হওয়ার কারণে এখন দেখা যাচ্ছে যে আপনি আধা ঘন্টা, 30 40 50 মিনিটে আপনি প্রায় মাওবাদ আরো কাছাকাছি চলে যাচ্ছেন, ঠিক আছে? তো কিলোমিটার দরকার নাই, আমার মনে হয় 55 কিলো বা এরকম কিছু একটা। হ্যাঁ, সো এগুলো দরকার নাই কিলোমিটার। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোনটা? এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে ওই যে যেটা বিমানবন্দরে গিয়ে নামছে। উঠছেন না আপনারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে? যারা ঢাকায় থাকেন তারা নিশ্চয়ই, যদি কখনো আহ, গাড়ি গাড়ি ব্যবহার করেন, উবার বা, তারা তো এক্সপ্রেসওয়েতে উঠতে পারে। আহ, দুই একটা বাস আছে যারা হচ্ছে এক্সপ্রেসওয়ে দিয়ে যায়। হ্যাঁ, এছাড়া নর্মাল সিএনজি বা আম, একজন লিখছে মিনিমাম স্পিড 80 কিলো। এই ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েতে 80 কিলোতে কেউ যায় না, সবাই 100 120-ই যায়, আরো বেশিতে যায় এবং মরেও, ঠিক আছে? আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এইখানেও মনে হয় স্পিড লিমিট আছে, এইখানেও আসলে স্পিড লিমিট ক্রস করলে দেখি তো ডিজিটাল মামলা অনেকেই খায়। তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে যেটা বলতেছিলাম, যে ঢাকা বিমানবন্দরের সামনে যেটা শেষ হয়েছে, হুম, সেইটা। তো এটা আসলে আপাতত মনে হয় তেজগাঁও পর্যন্ত মনে হয় আছে, কিন্তু এটা আরো বাড়ানোর কথা আমি যতটুকু জানি, যদি ভুল না করে থাকি, কমলাপুর বা ওইদিকে আরো চট্টগ্রামের ওইদিকে আরো কিছু এক্সটেনশন হওয়ার কথা, ঠিক আছে? এই আরেকটা যেটা হচ্ছে, সেটা হইলো যে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা হচ্ছে ওই যে বিমানবন্দর থেকে ইপিজেড পর্যন্ত, হ্যাঁ, একটা প্রপোজড এক্সপ্রেসওয়ে। তো এই এই হইলো তিনটা আমাদের এক্সপ্রেসওয়ে আছে। একজন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কথা বলছেন, ওটা ফ্লাইওভার, ওটা তো আসলে এক্সপ্রেসওয়ে না। আপনি যদি ফ্লাইওভারের কথা চিন্তা করেন তাহলে সেখানেও আপনি কিছু জিনিস, কয়েকটা ফ্লাইওভার আছে। তো এই ফ্লাইওভারের মধ্যে মেয়র মোহাম্মদ হানিফ যে ফ্লাইওভার যেটা, হানিফ ফ্লাইওভারের বৈশিষ্ট্য কি বলেন তো? হানিফ ফ্লাইওভার নিয়ে কেন এত কথাবার্তা হয় বলেন তো? খুব অল্প কিছু কথা বলবো, বেশি কথা বলবো না। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, এটা হচ্ছে দীর্ঘতম ফ্লাইওভার। হ্যাঁ, দীর্ঘতম ফ্লাইওভার। আর যদি বলে মহাখালী ফ্লাইওভারের কথা, মহাখালী ফ্লাইওভার এইটা হচ্ছে প্রথম, বাংলাদেশের প্রথম ফ্লাইওভার, বুঝছি? আচ্ছা, ঠিক আছে। কিলো টিলো এত দরকার নাই, মনে রাখতে পারলে ভালো, আদারওয়াইজ দরকার নাই। আচ্ছা, এইবার শেষ, ওই সড়ক টরক শেষ, এবার আসেন নৌপথের ঘটনা। তো আমাদের যেমন ওইখানে কি একটা মন্ত্রণালয় ছিল, এখানেও একটা মন্ত্রণালয় আছে, নৌ পরিবহন। হ্যাঁ, নৌ পরিবহন মন্ত্রণালয়। এখন এই নৌ পরিবহন মন্ত্রণালয়, এটারও বিভাজন আছে। নৌ পরিবহন মন্ত্রণালয়েও বেশ কিছু দপ্তর বা সংস্থা আছে। হুম, তো এবং এখানে এই দপ্তর সংস্থা এর সাথে আবার হচ্ছে অধিদপ্তর আছে, কর্পোরেশন আছে, হ্যাঁ, মেরিন একাডেমি আছে, বেশ কিছু জিনিস আছে। তো এখানে কিছু জিস্ট আছে, বাট আমি যেটা করি যে আমি যদি একটু লিখি যে নৌ পরিবহন মন্ত্রণালয়, ধরেন এখানে লিখলাম নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে কি কি আছে, আমি লিখে ফেলি, আজানটা শেষ হোক ততক্ষণে। নৌ
চট্টগ্রাম বন্দর যেটা, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম এবং প্রধান বন্দর। মংলা বন্দর এটা একটা সময় চালনা বন্দর নাম ছিল। হ্যাঁ, 1950 সালে এটাকে আমরা চালনা বন্দর বলতাম। পরে এটা নাম হয় মংলা বন্দর এবং এটা অবস্থিত হচ্ছে বাগেরহাটে। বাগেরহাটে অবস্থিত চট্টগ্রাম বন্দর, এটা তো বুঝতেই পারতেছেন কোথায় অবস্থিত, চট্টগ্রামে। আর পায়রা বন্দর যেটা, এটা আসলে আমাদের স্বাধীন দেশে নির্মিত প্রথম, স্বাধীন দেশে মানে স্বাধীনতার পরে আর কি, এটাই প্রথম আমাদের বন্দর। হ্যাঁ, তো এটা আসলে মানে তৃতীয়। হুম, প্রথমে তো দুইটা আছে, এই পায়রা বন্দর হচ্ছে তৃতীয় এবং এটা আসলে পটুয়াখালীতে অবস্থিত। পটুয়াখালী, পটুয়াখালীর কোথায়, ওই যে কলাপাড়া। আবার এখানে একটা চ্যানেল আছে, রামনাবাদ চ্যানেল। হ্যাঁ, এটা পরীক্ষায় আসছে আগে। ঠিক আছে, ওকে। আর এখান থেকে এই চট্টগ্রাম বন্দরকে বলা হয় বাংলাদেশের প্রবেশদ্বার। এইটাও নিশ্চয়ই সবাই জানেন, কারণ এটা অনেকবার পরীক্ষায় আসছে, বাংলাদেশের প্রবেশদ্বার। ঠিক আছে, আচ্ছা, এখানে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ অধিদপ্তর, শিপিং কর্পোরেশন, মেইন ইনস্টিটিউট, একাডেমিক। মেইন ইনস্টিটিউট বা একাডেমি এগুলো হচ্ছে ওই যে চট্টগ্রামে আছে। আবার মেইন ফিশারিজ একাডেমি, মেরিন একাডেমি, হ্যাঁ, এগুলো চট্টগ্রামে বেশি আছে। কয়েকটা প্রাইভেট আছে, গাজীপুরে আছে। শিপিং কর্পোরেশন, শিপিং কর্পোরেশনের বহরে বেশ কিছু জাহাজ আছে, যেমন এমভি আবদুল্লাহ, এমভি বাংলার জয়যাত্রা। হ্যাঁ, এরকম এগুলো কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই প্রশ্ন আসছে, এই জন্য এগুলো একটু পড়ে যাইতে হবে। তো আমরা ওই স্লাইডটাতে যাই, দেখি এখানে কি কি লেখা আছে। বাংলাদেশ নৌ পরিবহন সংস্থার নাম হচ্ছে বিআইডব্লিউটিসি, প্রতিষ্ঠিত হয় 57 সালে, সদর দপ্তর ঢাকায়। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখেন, সদর দপ্তর কোথায়, সদর দপ্তর হচ্ছে ঢাকায়। ঠিক আছে, কোন মন্ত্রণালয়ের অধীনে, এটা তো আমরা জানলাম, বুঝলাম একটু আগে, যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে, নদীপথে ঢাকার সাথে সরাসরি সংযুক্ত নয়, রাঙামাটি জেলা। এইটা একটু মনে রাখেন, এইটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে, ঢাকার সাথে সরাসরি সংযুক্ত না, রাঙামাটি জেলা। বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম, জলদিয়া চট্টগ্রাম, মোংলা বন্দর হচ্ছে বাগেরহাট, একটু আগে আলোচনা করছি। আচ্ছা, এখান থেকে এই স্লাইডে দেখেন তো বন্দরে আর কোথাও কিছু বলার আছে কিনা। চট্টগ্রাম বন্দরটা আমরা বলছি, এগুলা বন্দর যেগুলো, এগুলো কিন্তু সব স্বায়ত্তশাসিত অটোনোমাস প্রতিষ্ঠান। এরপরে পায়রা বন্দরটা নতুন, পায়রা বন্দর নিয়ে তো আমরা মোটামুটি আসলে জানছি। আচ্ছা, এই সমুদ্র বন্দর তিনটা, হ্যাঁ, কে কোন নদীর তীরে, সেইটা আপনি চাইলে একটু মনে রাখতে পারেন। হ্যাঁ, যেমন চট্টগ্রাম বন্দর যেটা, এই চট্টগ্রাম বন্দর কোন নদীর তীরে অবস্থিত বলেন তো, কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী। এখানেই লিখে দিচ্ছি, হ্যাঁ, ব্র্যাকেটে লিখে দিচ্ছি, কর্ণফুলী নদী। চট্টগ্রাম বন্দর কোন নদীর তীরে অবস্থিত বলেন তো? কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। মংলা বন্দর পশুর নদী, পশুর নদী, এখানে একটা নালাও আছে ওই পশুর নদী আর সেই নালার সংযোগ স্থলে। সেই নালার নাম কি বলেন তো? পশুর নদী আর একটা নালা, নালাটা এখানে বোর্ডেই লেখা আছে, মংলা নালা বলে, বাট ওটা এত ইম্পর্টেন্ট না, জাস্ট নদীর নামটা মনে রাখেন। মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? পশুর নদী। পায়রা বন্দর কোন নদীর তীরে অবস্থিত বলেন তো? বলেন, পায়রা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? পায়রা বন্দর, কমেন্টের জ্বালায় এগুলা কি আসবো? স্যার, আমাদের ম্যাথ ক্লাস বেস করা নান মানে কি? ঝগড়া মুখোমুখি না করে হাতে হাতে করলে ভালো হয়, কমিউনিকেশন কম হয়। ম্যাথ ক্লাস তো শুরু হবে ভাইয়া, ম্যাথ ক্লাস তো খুব তাড়াতাড়ি শুরু হবে আর কি। এগুলা মানে জাস্ট ডিটেলস তো আসলে আমি পড়াচ্ছি না এই জন্যই। হ্যাঁ, একটা সময় তো আপনারা এগুলো ডিটেলস পড়ছেন। হ্যাঁ, অস্বীকার করে লাভ আছে? এমন করেন কেন? একটা সময় তো এই পায়রা বন্দর
পড়ে ফাটাই ফেলে, হ্যাঁ, মুখে ফেনা তুলে ফেলছেন। একসময় তো পদ্মা সেতু পড়ে মুখে ফেনা তুলে ফেলছেন, ফেনা ফেনা না সরি, হ্যাঁ ফেনা তুলছেন, পরে ফেনা দিয়ে পরিষ্কার করছেন। তো এখন আমি তো জাস্ট কি হালকা হালকা টাচ করতেছি, তো এই হালকা হালকা টাচ করলে এইটা একটু জানতে হবে, এইটুকু আপনার জানতে হবে, এইটুকু না জানলে প্রবলেম। ঠিক আছে, ওকে। সো চলেন তাহলে ধুমধাম নেক্সটে চলে যাই। যেহেতু এগুলো আপনারা বলতেছেন আসবে না, তাহলে আমরা নেক্সটে চলে যাই। বাংলাদেশের নৌবাহিনীর সদর দপ্তর কোথায়? বনানী। এইটা অনেকেই আমরা দেখছি নিশ্চয়ই, এইটা প্রায় সময় আমি এদিক ওদিক গেলে এটা পড়ে আর কি চোখের সামনে। আচ্ছা, ওই স্থলবন্দর কেন পড়ে নেই বুঝছেন তো? স্থলবন্দর তো আমরা আগে পড়ছি কোনো একটা ক্লাসে। এই আর কি। ম্যাথের ক্লাস খুব শীঘ্রই টানা হবে, হ্যাঁ। কোন একটা সাবজেক্ট শেষ হয়ে গেলে, আমাদের পাহলভি স্যার তো বলছে এই ক্লাসে যে ম্যাথের ক্লাসটা টানা উনি নিবেন। ঠিক আছে, ওকে। এগুলা নিয়ে খুব বেশি কিছু জানার নাই। বাংলাদেশ নেভাল একাডেমি কোথায়? এগুলা আসে চট্টগ্রামে, দেখে মনে হয় বুঝতে পারতেছেন। প্রশ্ন আসে মাঝে মধ্যে। মাওয়া ফেরিঘাট, এই ছবি কেন দিচ্ছে জানি না। মাওয়া ফেরিঘাট নিয়ে আসলে আমার মনে হয় না কোনো কিছু আছে। আমি জানি না কেন দিছে এটা। আমার কোনো দোষ নাই। আচ্ছা, স্থলবন্দর কিন্তু আমি আগে পড়াইছি, তো স্থলবন্দর কিন্তু আর এখানে রাখলাম না। ঠিক আছে, স্থলবন্দর থেকে প্রচুর প্রশ্ন আসে, এগুলো আপনারা একটু জাস্ট দেখে নিন। ঠিক আছে, আগের যে ক্লাস ছিল সেখান থেকে একটু দেখে নিন। ওকে, ক্লাস প্রায় অল্প কিছু আর জিনিস আছে। আচ্ছা, রেলপথ, রেল মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় গঠিত হয় 4 ডিসেম্বর 2011। পূর্বে এই মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক পরিবহন বিভাগের অধীনে ছিল। ও আচ্ছা, ঠিক আছে। রেল নিয়ে কিছু কথাবার্তা বলতে হবে, কারণ এখানে অনেকেই আছেন যারা রেলের পরীক্ষা টরীক্ষা দেন, চাতক পাখির মতো অপেক্ষা করেন কবে সার্কুলার দিবে। সেই জিনিসগুলো আমরা একটু দেখবো, অল্প কিছু জিনিস যে দেখবো, এখানে খুব বেশি কিছু এখানে দেখার মতো নাই। উম, কি আছে দেখি, বাংলাদেশের রেলপথ আসলে কয় প্রকার হয় সেটা একটু দেখি। মিটার গেজ, যেগুলো 1 মিটার প্রস্থ রেলপথ, হ্যাঁ, 1 মিটার প্রস্থ রেলপথ, সেগুলোকে আমরা বলি হচ্ছে মিটার গেজ, যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট। ব্রড গেজ হচ্ছে 1.68 মিটার প্রস্থ রেলপথ। এগুলা ছোটবেলায় আমরা পড়ে আসছি। মিটার গেজ, ব্রড গেজ, এগুলো ছোটবেলায় আমরা পড়ে আসছি। তো যমুনা নদীর পশ্চিমাংশে রাজশাহী ও খুলনা বিভাগে এই বেসিক্যালি ব্রড গেজ গুলা, প্রথম ব্রড গেজ রাজশাহীতেই হয়, পরবর্তীতে খুলনা বিভাগেও আসলে সেটা এক্সটেনশন হয়। আর ডুয়েল গেজ অর্থাৎ ব্রড গেজ, মিটার গেজ দুই ধরনের ট্রেনই চলতে পারে। হ্যাঁ, ব্রড গেজ ও মিটার গেজ দুই ধরনের ট্রেনই চলতে পারে। এরকম একটা সেতুর নাম বলেন তো যেখানে ব্রড গেজ এবং মিটার গেজ দুই ধরনের ট্রেনই চলতে পারে, বলেন তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন, সব দোষ টাইপিস্টের। ওকে, একটা সেতু আছে, মানে যমুনা বহুমুখী সেতু, ভেরি গুড। আচ্ছা, এখন কমলাপুর রেলওয়ে স্টেশন দেখেন। কমলাপুর রেলওয়ে স্টেশন কোথায় অবস্থিত সবাই জানেন, লেখাই আছে কমলাপুর। এইটার স্থপতির নাম মাঝে মধ্যে আসে। এটার স্থপতিকে বলেন তো, এইটার আর্কিটেকচারকে, আর্কিটেক্টকে সরি, এইটার আর্কিটেকচারের কাজগুলা কে করছে, আর্কিটেক্ট বলে, হ্যাঁ। তো এটা হচ্ছে ঢাকার সবচেয়ে বড় বা ঢাকার না, বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন, এবং এটার স্থপতি কে এইটা একটু আমাদের জানা দরকার, হ্যাঁ। এবং প্রশ্ন আসে কিন্তু, এটা বিভিন্ন সময় এই প্রশ্ন আসছে। বব বুই, আরে সেরা, বব বুই। আচ্ছা, স্থপতি, ভেরি গুড, ওকে। 1987 সালে এখানে প্রথম আর কি কন্টেইনার ডিপো কন্টেইনারের মাধ্যমে এটা উদ্বোধন হয়, পরবর্তীতে ধীরে ধীরে এটার কাজ আরো শুরু হয়। আচ্ছা, বাংলাদেশের রেলওয়ে কয়টা, রেলওয়ে কারখানা কয়টা বলেন তো? রেলওয়ে কারখানা টোটাল 6টা। ঠিক আছে, রেলওয়ে কারখানা কয়টা বলেন? এখানে আমরা ছবিতে যেটা দেখতেছি সেটা হচ্ছে সৈয়দপুরেরটা, সৈয়দপুরে একটাই আছে। সৈয়দপুরে একটা আছে, আর আরেকটা আছে হচ্ছে ঢাকায়। সবচেয়ে বড়টা হচ্ছে সৈয়দপুরে। ঠিক আছে, সবচেয়ে বড়টা হচ্ছে সৈয়দপুর। সৈয়দপুর কোথায়? নীলফামারী। এছাড়া ঢাকায় কয়টা আছে? ঢাকায় আছে হচ্ছে একটি, পাহাড়পুরে আছে 2টা,
পাহাড়পুর না পাহাড়তলি, পাহাড়তলি আর কি। আরেকটা হচ্ছে পার্বতীপুর, পার্বতীপুর আর পাহাড়তলি, এইখানে দুইটা দুইটা করে আছে, বাট সবচেয়ে বড় কোনটা? নীলফামারী যে সৈয়দপুর যেটা, সেইটা। ঠিক আছে, ওকে। এটা কিন্তু আসছে পরীক্ষায়, যে রেলওয়ে কারখানা কোথায়, এটা কিন্তু আসে। সবচেয়ে বড় হচ্ছে কোনটা? সবচেয়ে বড় হচ্ছে সৈয়দপুর বা নীলফামারী যেটা, সেটা। আচ্ছা, রেল জাদুঘর, হ্যাঁ একটা রেল জাদুঘর আছে, এই রেল জাদুঘর কোথায় অবস্থিত বলেন? রেল জাদুঘর কোথায় অবস্থিত? কত ধরনের প্রশ্ন আসতে পারে খোদা, জানার কি শেষ আছে? কোথায় অবস্থিত বলেন তো, এটা এই যে জায়গায় অবস্থিত সেটা নিয়ে। হ্যাঁ, একটু আগে আমরা কথা বলছি, চট্টগ্রামে পাহাড়তলিতে। পাহাড়তলি, চট্টগ্রাম। এই পাহাড়তলিতে কে জানি শহীদ হয়েছিল, মনে পড়ে? আমরা পড়ছিলাম চট্টগ্রামের পাহাড়তলিতে কোন একটা বিদ্রোহে কে জানি মারা গেছিল, বা সে কি বলবো, আহ নিজের জীবন দিছিল আর কি, স্বেচ্ছায় নিজেকে উৎসর্গ করছে। মনে পড়ে কিছু? মনে তো পড়বে না। মোস্তফা কামাল কি আবার? আচ্ছা, কয়েকটি এক্সপ্রেসের নাম। আচ্ছা, তো এই যে ট্রেনগুলো যে আছে, এগুলো আর কি দরকার নেই, এখান থেকে কিছু সেরকম আসে না। আম, এবং রিসেন্ট যেটা, সেটা হলো যে দেশের একমাত্র আইকনিক রেল স্টেশন ঝিলংজা কক্সবাজার, যে স্থপতি হচ্ছে মোহাম্মদ ফয়েজুল্লাহ। এইটা আসছে বেশ কিছু পরীক্ষায়, কিন্তু এটা আসছে। হুম বেশ কিছু পরীক্ষায় এটা আসছে, যে স্থপতি মোহাম্মদ ফয়েজুল্লাহ। স্থপতি কে ছিল? আইকনিক রেল স্টেশন কোথায় অবস্থিত, কে ছিল স্থপতি, এটা কিন্তু পরীক্ষায় আসে। সো দেওয়া আছে, তো ছবি টবি দেখলে আপনাদের মনে থাকে, ভিজুয়ালাইজ আসলে। হ্যাঁ, থ্যাংক ইউ মাস্টার দা সূর্য সেন। হ্যাঁ, ওই যে পাহাড়তলি যে ঘটনাটা বলতেছিলাম, জান্নাতুল ফেরদৌস ঋতু বলছে, মাস্টার দা সূর্য সেন ফাইজা বলছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে স্থপতি মোহাম্মদ ফয়জুল্লাহ, এইটুকুই আসছে, এর বাইরে আর কিছু আপনার জানার দরকার নাই। ঠিক আছে, এরপরে কি আছে? দীর্ঘতম রেলপথ, এগুলা কোনো একটা সময় পরীক্ষায় আসতো। হ্যাঁ, যেমন 31 BCS একটা প্রশ্ন আসছিল যে ঢাকা থেকে খুলনা রেলপথের দৈর্ঘ্য কত। বাট বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ফালতু কোশ্চেন আসার কথা না, যে ঢাকা থেকে এটা কি মুখস্থ করবো নাকি। তারপরে এখানে জাস্ট আমি দিছি, ইন কেস যদি কখনো বলে, যেমন এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, যে ঢাকা পঞ্চগড়, হ্যাঁ দীর্ঘতম রেলপথ হচ্ছে ঢাকা পঞ্চগড়। তো আপনি একটু জাস্ট মনে রাখেন, বুঝতেই পারতেছেন কমন সেন্স, ঢাকা থেকে পঞ্চগড়, হ্যাঁ বুঝতেই পারতেছেন পঞ্চগড় সেই কোথায়। সো দীর্ঘতম রেলপথ হচ্ছে এইটা, দ্বিতীয় হচ্ছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার দোহাজারি। ঠিক আছে, এইসব কিলোমিটার টিলোমিটার মনে রাখার দরকার নাই। রেলপথ নাই এরকম হচ্ছে 16টা জেলা আছে, সর্বশেষ যুক্ত হয় 48তম জেলা হিসেবে কক্সবাজার। আচ্ছা, কক্সবাজারে তো ওই যে ইয়া হইলো, হ্যাঁ জানেননি কিছুদিন আগে কক্সবাজারে, এখন তো টিকিটই পাওয়া যায় না, ঢাকা থেকে ডিরেক্ট কক্সবাজার মানুষ ট্রেনে যায়। হুম। আচ্ছা, নতুন রেলওয়ে দোহাজারী ও কক্সবাজার। রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর হচ্ছে চট্টগ্রামে, রেলওয়ে পশ্চিমাঞ্চলের সদর দপ্তর হচ্ছে রাজশাহীতে। রেলওয়ে কিন্তু আসলে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল, একটা হচ্ছে পশ্চিমাঞ্চল। তো পূর্বাঞ্চলের সদর দপ্তর হচ্ছে চট্টগ্রামে, আর পশ্চিমাঞ্চলের সদর দপ্তর হচ্ছে রাজশাহীতে। ঠিক আছে, তো নতুন রেলওয়ে কোনটা? দোহাজারী কক্সবাজার। এই যে তিনটা মানে ইনফরমেশন, এই তিনটা ইনফরমেশন থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসছে। ঠিক আছে, তো এগুলো একটু মনে রাখেন, পরীক্ষায় প্রশ্ন আসবো কিনা, একজন জিজ্ঞেস করছে এগুলা কি আসবো, তো এগুলো আসুক বা না আসুক আপনাদের পড়তে হবে। ঠিক আছে, এই যে একটা কমেন্ট ঠাস করে করে ফেলেন, হ্যাঁ এগুলো কি আসবো, এই কমেন্ট করলে তখন পোলাপাইন এমনি ক্লাস করে না, আরো করবে না। এখন ভুললে তো বলবেন যে বলিছি। কি দাদা, আমরা কি বুঝতে পেরেছি দাদা? এগুলি কি লাগবে দাদা? লাগবে লাগবে। ঠিক আছে, ওকে। সো যে এই যে যে ইনফরমেশন গুলো আসে, আমি তো বলে দিলাম যে এই তিনটা হচ্ছে কি লাগবে। ঠিক আছে, এই তিনটা লাগবে। ওকে। আকাশপথ, আকাশপথে বেবিচক বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, ক্যাব যেটাকে বলে, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ। তো এই ইলিশ আর যাবে না দাদা, ইলিশ তো আমরা পাঠিয়ে দিয়েছি। ইলিশ আর কত লাগবে দাদা? ইলিশ তো চলে গেছে, ভারতে ইলিশ চলে গেছে। আচ্ছা দেখেন, তো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ, ক্যাব এর অধীনে
আন্তর্জাতিক বিমানবন্দর 3টা, অভ্যন্তরীণ বিমানবন্দর 12টা, বাট বর্তমানে চালু আছে হচ্ছে 5টা। তো আন্তর্জাতিক বিমানবন্দর যে 3টা নিশ্চয়ই সবাই জানেন, ঝটপট একটু কমেন্ট করে জানান তো যে 3টা আন্তর্জাতিক বিমানবন্দর কোনটা কোনটা। একটু বলেন তো যে 3টা আন্তর্জাতিক বিমানবন্দর কোনটা কোনটা, ঝটপট বলেন। আশা করি জানেন যে 3টা বিমানবন্দর কোনটা কোনটা, নামগুলো একটু ঝটপট বলে ফেলেন। ঢাকা, হ্যাঁ ঢাকার নাম কি, ঢাকায় যেটা আছে সেটার নাম কি বলেন তো। ঢাকায় যেটা আছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই আন্তর্জাতিক বিমানবন্দর। এরপর আছে চিটাগং, এটা কি। আরেকটা আছে হচ্ছে সিলেট, সিলেটেরটা হচ্ছে ওসমানী। আর চট্টগ্রামেরটা হচ্ছে আমানত, তাই না? ফুল নামটা জেনে রাখবেন কিন্তু, আমি তো সংক্ষেপে বললাম আর কি। ওকে, সো এরপরে কি আছে। কার্যক্রম শুরু হচ্ছে এয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল নামে। 4 জানুয়ারি 1972। বিমান বহরে বর্তমানে উড়োজাহাজের সংস্থা 21টি, বিমান বাংলাদেশ আচ্ছা, এগুলা খুব একটা দরকার না। আপনি চাইলে, যেহেতু আমি এখানে স্লাইডে দিয়ে রাখছি, আপনি আসলে যতটুকু পারেন ততটুকু একটু মনে রাখবেন। খুব বেশি এগুলো আসলে ইম্পর্টেন্ট না, ঠিক আছে? খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে, আমার মনে হয় যে আহ, মানে বর্তমানে যেটা নাম, যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, হ্যাঁ এটা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। হ্যাঁ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, এরা হচ্ছে এয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল হিসেবে কার্যক্রম শুরু করে 4 জানুয়ারি। তো এইটা উম, খুব একটা আসলে দরকার নাই। হুম, যে ইম্পর্টেন্ট জিনিসগুলা লাগে সেটা পরে স্লাইডে হয়তো থাকার কথা, ঠিক আছে? এগুলা জাস্ট একটু রিডিং দিয়ে আর কি। হ্যাঁ, ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে ডিজাইনার হচ্ছে কামরুল হাসান, আর স্লোগান হচ্ছে আকাশে শান্তির নীড়। হ্যাঁ, ইওর হোম ইন দি স্কাই, বাংলাদেশ বিমানের প্রতীক বলাকা। এই স্লাইডে যে 3টা ইনফরমেশন আছে, এই 3টা মাঝে মধ্যে পরীক্ষায় আসছে, প্রায় সময় এগুলো দেখা যায় আসতে। সো এই 3টা পড়লেই হবে। আন্তর্জাতিক বিমানবন্দর এখানে লেখা আছে, 3টাই দেওয়া আছে, যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট, এরপর হচ্ছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। হ্যাঁ, রাজশাহীতেও যেমন আছে, রাজশাহীতে আমি একবার গেছিলাম ইয়ারে, তো তখন বুঝি নাই যে এত সুন্দর সিস্টেম বা রানওয়ে সবই আছে, কিন্তু এটা আসলে কিছু লিমিটেশন আছে, কিছু ক্রাইটেরিয়া থাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার জন্য, যেটা রাজশাহীতে ছিল না, ঠিক আছে? বাট ওইটা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে পড়বে আর কি। আচ্ছা, আর এখানে আরেকটা ইনফরমেশন আছে যে 4র্থ আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে কক্সবাজারে। এটি হবে দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে, এবং ওখানেই হবে এয়ার ফুয়েলিং স্টেশন। এখানেই এয়ার ফুয়েলিং স্টেশন হবে, এবং এখানেই কি কক্সবাজারেই নতুন একটা এয়ারপোর্ট হচ্ছে, ইন্টারন্যাশনাল মানের এয়ারপোর্ট। আচ্ছা, তো বাংলাদেশের বিমান সংস্থা যেটা, সেটার বর্তমান নাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। প্রথম ফ্লাইট ছিল ঢাকা লন্ডন ঢাকা। প্রথম মহিলা পাইলট কানিজ ফাতেমা রোকসানা। প্রথম বেসরকারি বিমান সংস্থা হচ্ছে অ্যারো বেঙ্গল এয়ারলাইন্স। এই 4টা ইনফরমেশন আসলে এর মধ্যে আসলে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এটা আপনারা মোটামুটি সবাই জানেন, ঠিক আছে? আর এইটা একটু মনে রাখতে পারেন, যেহেতু তিনি প্রথম মহিলা পাইলট বিমানের, সো এটা একটু মনে রাখতে পারেন। আর ঢাকা লন্ডন ঢাকা প্রথম ফ্লাইট ছিল, এই প্রশ্ন এখন এসব আসার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? ওকে, মেট্রো রেল ও ডিএমটিসিএল, এটা একটু আগে আমি পড়াইছি। যমুনা, এটাও মনে হয় বলছি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো মানে কথাবার্তা আমি বলে ফেলছি, তাই না? আচ্ছা, আর আইএমইডি, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড এভ্যালুয়েশন ডিভিশন, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন হুম ওদের বিভাগ আর কি। হ্যাঁ, বিভাগ। তো এই আইএমইডির কাজ কি, এই যে আমরা যে বড় বড় যে প্রজেক্টগুলো করি, এই প্রজেক্টগুলো আসলে এই বা মেগা প্রকল্প বা মেগা প্রজেক্ট যেগুলো আছে, তারা হচ্ছে এই মেগা প্রজেক্টের যে ব্যয়, হ্যাঁ সেই ব্যয়গুলো নিয়ে ফিজিবিলিটি স্টাডিজ করে, ঠিক আছে? বর্তমানে মেগা প্রকল্প 7টি চলো, মানে এগুলো দরকার নেই, ঠিক আছে? এগুলো দরকার নেই, জাস্ট নামটা মনে রাখবেন আইএমইডি। এরা কি করে, এরা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের যে বাস্তবায়ন, পরিবক্ষণ ও মূল্যায়ন বিভাগ, ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড এভালুয়েশন ডিভিশন। এই আইএমইডির ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি আজকের যে যোগাযোগ ব্যবস্থার এই জিনিস। কিছু এমসিকিউ আমি রাখছি, এমসিকিউ গুলার যে পিডিএফ আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই ক্লাস শেষেই দিয়ে দিচ্ছি, ওইটা আপনারা একটু যে সলভ করেন।
আর এই আজকে যে যোগাযোগ ব্যবস্থা আমি যে বলছিলাম না যে খুব বেশি কিছু এখান থেকে বলার মতো নাই, সো যা যা ছিল জাস্ট টাচ করছি হালকা হালকা করে, কারণ যেহেতু সিলেবাসে যোগাযোগ ব্যবস্থা বলে একটা পার্ট আছে, ওটা একেবারে ফেলে দেওয়ার তো সুযোগ নেই। একটু দেখে যান, এর বাইরে খুব বেশি কিছু পড়ার দরকার নাই। নেক্সট ক্লাসে আসলে আমাদের ইম্পর্টেন্ট টপিক শুরু হবে সংবিধান। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে।